দেখো এটা মাঝখান দিয়ে একটু কেটে গেছে কোশ্চেনটা, আমি লিখে দিচ্ছি। সো এখানে বলছে সেলসম্যান সেলস আ থিং টু ইচ কাস্টমার টু অফার না, এটা হচ্ছে যে একটা সেলসম্যান যে কোনো একটা কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট সেল করে দেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 70%। নেচার্স অফ কনজিকিউটিভ কাস্টমার্স আর নট ইফেক্টিভ। সো মানে এখানে আমি কোশ্চেনটা একটু ইজিলি বলি। একটা শপে একটা সেলসম্যান আছে, যার কোনো একটা কাস্টমার আসলে তার কাছে একটা প্রোডাক্ট সেল করে দেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 70%। এখন ওই দোকানে যদি পরপর দুইটা কাস্টমার আসে, ফার্স্টে এ কাস্টমার আসলো আর ফার্স্টে বি কাস্টমার আসলো, ওকে, তখন এই সেলসম্যানের তখন এখানে যে প্রোডাক্টটা সে সেল করে দিতে চায় সেই প্রোডাক্টটার সেল হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা কত? সো দুইটা ঘটনা ঘটতে পারে, যে তোমার দুইটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে যে প্রথম কাস্টমারটার কাছে সে প্রোডাক্টটা সেল করে দিবে, সরি এখানে তোমার তারা পরপর ঢুকে নাই, মানে তারা দুজন একসাথে ঢুকছে, ঠিক আছে, একসাথেই সাইমালটেনিয়াসলি ঢুকছে, তারা দুজনে একই সাথে দোকানে ঢুকছে। সো প্রোডাক্ট আছে একটাই, আর সেটা সেলসম্যানের বিক্রি করে দেওয়ার বা সেল করে দেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 70%। মানে তার মাইন্ডসেটটা এরকম যে 70% চান্স আছে সেটা বিক্রি করে দিবে। তাহলে এই প্রোডাক্টটার বিক্রি হয়ে যাওয়ার চান্স কত? দেখো, সো প্রোডাক্টটার ক্ষেত্রে চিন্তা করো যে এটা সেলসম্যান ইদার এ এর কাছে সেল করবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বি এর কাছে সেল করবে না, বি কমপ্লিমেন্ট, অর প্রোডাক্টটা বি এর কাছে সেল করবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এ এর কাছে সে আর সেল করবে না। দুইজনের কাছে একসাথে কি সেল করা পসিবল একটা প্রোডাক্ট? না, সো এটা কিন্তু লিখবো না। ওকে, সো এর কাছে সেল হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত? চিন্তা করো, সেলসম্যান এইটা এর কাছে সেল করে দিবে, সেই প্রবাবিলিটি হচ্ছে 70/100 বা 70%, অ্যান্ড বি এর কাছে সেল করবে না, প্রোডাক্টটা সেল করার প্রবাবিলিটি 70%, তাহলে সেল না করার প্রবাবিলিটি 30%, তো 30/100 প্লাস সিমিলারলি বি এর কাছে সেল করব বাট এর কাছে সেল করব না, সেটা আসবে হচ্ছে 21/10² ইন্টু 2, সো 42/100, ওকে, 42/100 which is তোমার 42/100 just 0.42। কোশ্চেনটা যদি মানে এই কথাটাই বোঝায় থাকে, এখানে অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনটা একটু কেটে গেছে আর একটু ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, বাট যতদূর মনে হইলো যে এখানে বলছে যে একটা শপে একজন সেলসম্যান আছে যে কিনা যে কোনো একটা কাস্টমারের কাছে 70% প্রবাবিলিটিতে ইয়াটা বিক্রি করে দেয়। তো এ আর বি যদি একসাথে ঢুকে ওই দোকানটায়, তাহলে এই প্রোডাক্টটার সেল হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা কত? ওকে, সো প্রোডাক্টটার সেল হয়ে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে যে ওইটা এর কাছে সেল হয়েছে অ্যান্ড বি এর কাছে হয় নাই, অর বি এর কাছে সেল হয়েছে এর কাছে হয় নাই। সো এর কাছে সেল হয়েছে সেটার প্রবাবিলিটি হচ্ছে 70/100, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বি এর কাছে সেল হয় নাই, সেটার প্রবাবিলিটি হচ্ছে 30/100। আর সিমিলারলি আমরা ওই পাশেও এটাকে লিখতে পারি একই ওয়েতে। সো এটার অ্যান্সার আসে হচ্ছে 0.42। ক্লিয়ার? যে ওই প্রোডাক্টটা সেল হয়ে যাওয়ার প্রবাবিলিটি তাহলে 42%। আচ্ছা, এরপরের কোশ্চেনটাও খুব ইন্টারেস্টিং। দেখো, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 53 ফ্রাইডেজ ইন আ লিপ ইয়ার। একটা লিপ ইয়ারে 53টা ফ্রাইডে থাকার প্রবাবিলিটি কত? কেন 53টা থাকবে? আমাদের তো নর্মালি একটা ইয়ারে কয়টা উইক হয়? 52, রাইট? এখন একটা জিনিস চিন্তা করে দেখো, নর্মাল একটা ইয়ারের ডে হচ্ছে 365, লিপ ইয়ারের ডে হচ্ছে 366,
নর্মাল একটা ইয়ারে 52টা উইকস, যে কোনো ইয়ারে আমরা অ্যাকচুয়ালি 52টা উইকস ধরি। 52 উইকস মানে কিন্তু 365 ডেজ না, এটা কিন্তু একটু কম। যদি এটাকে ক্যালকুলেট করো তুমি পাবো 364 ডেজ। একটা এক্সট্রা ডে কিন্তু থেকে যায় যে কোনো ইয়ারেই, সেটা একটা এক্সট্রা থাকে। লিপ ইয়ারে দেখা যায় যে 2টা এক্সট্রা ডে থাকে, মানে 52টা উইক তো হয়ই, প্লাস 2টা এক্সট্রা ডেজ থাকে। ওকে, সো 52টা উইকে ডেফিনেটলি 52টা ফ্রাইডে অলরেডি চলে গেছে, রাইট? 52টা সপ্তাহে 52টা শুক্রবার অলরেডি চলে গেছে। তাহলে আরও যে 2টা এক্সট্রা দিন আছে, সেই 2টা এক্সট্রা দিনের মধ্যে একটা ফ্রাইডে থাকলে তাহলে টোটাল ফ্রাইডে কয়টা হবে আমার? 53টা। 2টা ফ্রাইডে তো থাকতে পারে না, কনজিকিউটিভ 2টা দিন তো পরপর 2টা ফ্রাইডে হবে না। সো এই 2টার মধ্যে যে কোনো একটা ফ্রাইডে। সো এটা একটু চিন্তা করো যে এই 2টা দিনের মধ্যে যদি যে কোনো একটা ফ্রাইডে হয়, তাহলে ইন টোটাল তোমার ওই বছরে 53টা শুক্রবার হইল। ক্লিয়ার? সো এই 2টা দিন কি কি হইতে পারে, আমরা একটা সার্কেল ড্র করব, সার্কুলার একটা ড্র করব, তাহলে এটা বুঝতে ক্লিয়ার হবে। যে এরকম হইতে পারে যে আমার ডেগুলা কীরকম, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সো 2টা দিন কি কি হইতে পারে, মানে এক্সট্রা যে 2টা দিন তারা হইতে পারে, 2টা হচ্ছে স্যাটারডে সানডে কনজিকিউটিভ, আর তারা হইতে পারে সানডে মানডে, আর তারা হইতে পারে মানডে টিউসডে, और ट्यूसडे मंडे, सॉरी ट्यूसडे वेडनेसडे, और वेडनेसडे ट्यूसडे थर्सडे, और थर्सडे फ्राइडे, और फ्राइडे सैटारडे। सो देखो এই যে লাস্টের 2টা কেস বললাম, থার্সডে ফ্রাইডে হতে পারে আর ফ্রাইডে স্যাটারডে, তাহলে কিন্তু আমার একটা এক্সট্রা ফ্রাইডে আসতেছে। সো আমার এখানে টোটাল ইভেন্ট কয়টা, কেস কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা কেস হতে পারে। যে স্যাটারডে সানডে, সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, টোটাল 7টা কেস। তার মধ্যে আমার ফিজিবল ইভেন্ট কয়টা, থার্সডে ফ্রাইডে আর ফ্রাইডে স্যাটারডে, এই 2টা হইলে আমাদের সুবিধা। সো 2টা, সো আমাদের প্রবাবিলিটি হবে 2/7। সো একটা লিপ ইয়ারে 53টা ফ্রাইডে থাকার প্রবাবিলিটি 2/7। ওকে, এটা কিন্তু একটু এক্সেপশনাল টাইপের ম্যাথ। এরপরে আমরা 15 নাম্বার দেখি। ফেভারেবল অপরচুনিটি অফ অ্যান ইভেন্ট ইজ 4:3 and unfavorable opportunity of another event is 2:3. Find the probability of the happening of at least any one of the events. ম্যাথটা খুবই সহজ, বাট কোশ্চেনটা একটু বুঝতে প্রবলেম হয় ফার্স্টে। যে একটা ইভেন্ট, ধরো ফার্স্ট একটা ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট 1, সেটার ফেভারেবল অপরচুনিটির রেশিওটা হচ্ছে 4:3, মানে সেটা যদি 4 বার হয় 3 বার হবে না, মানে সেটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে তার মানে 4/7, রাইট? 4/7। আমার ফেভারে আছে 4 আর আনফেভারে আছে 3, সো টোটাল আছে 4/7। এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি, ফার্স্ট ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি। সো এই রেশিওটা থেকে আমরা সিম্পলি যেটা বুঝলাম, probability that first event will occur is 4/7 and probability that second event will occur, সেটার probability তাহলে হবে কত? ওইটার আবার রেশিও দিচ্ছে আনফেভারেবল অপরচুনিটি। ওকে, সো মানে ওইটা যদি 2 বার না হয় তাহলে 3 বার হবে, তার মানে সেটা হওয়ার probability কত? 3/5, রাইট? এই যে হবে 3 বার আর টোটাল হচ্ছে 5 বার, সো 3/5। এই দুইটা জিনিস আমরা বের করলাম। এখন আমাদেরকে এখানে বলছে find the probability of the happening of at least any one of the events, at least যে কোনো একটা। ওকে, তার মানে প্রথমটা হবে অ্যান্ড সেকেন্ডটা হবে না, অর প্রথমটা হবে না সেকেন্ডটা হবে, অর দুইটাই হবে। অ্যাটলিস্ট যেহেতু বলছে দুইটা হলেও সমস্যা নেই। আর এই পুরো ব্যাপারটাকেই দেখো চিন্তা করা যায় এইভাবে, যে এইভাবে চিন্তা করা যায়, আর আরেকভাবে চিন্তা করা যায় যে দুইটার একটাও হবে না, E1ও হবে না অ্যান্ড E2ও হবে না, আর সেটাকে আমরা 1 থেকে মাইনাস করে দেবো। তাহলে দুইটাই যখন হবে না, সেটাকে যদি 1 থেকে মাইনাস করে দিই
তাহলে আমি ওভারঅল কেস পাবো যেখানে এটা অ্যাটলিস্ট একবার হবেই। সো তুমি এইটা ক্যালকুলেট করতে পারো, করে দেখো। এখানে ক্যালকুলেটটা আমি দেখাই দিই যে ফার্স্টেরটা হবে সেটার প্রবাবিলিটি 4/7 অ্যান্ড সেকেন্ডটা হবে না সেটার প্রবাবিলিটি হচ্ছে 1 - 3/5 দ্যাট ইজ 2/5। ফার্স্টেরটা হবে না সেটার প্রবাবিলিটি 3/7 1 - 4/7, আর সেকেন্ডটা হবে প্রবাবিলিটি 3/5, আর দুইটাই হবে 4/7 ইন্টু 3/5। এই তিনটা অ্যাড করো, যে রেজাল্ট পাবা 1 - প্রথমটা হবে না প্রবাবিলিটি হচ্ছে 3/7 অ্যান্ড সেকেন্ডটাও হবে না প্রবাবিলিটি হচ্ছে 2/5, সেম রেজাল্টই পাবা। ক্লিয়ার? 16-এর এ নাম্বার দেখাবো। আচ্ছা 16-এর বি নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, দুইটাই দেখাবো। There are 3 children in a family and one of them is at least a boy. Find the probability that there are 2 boys in the family. আচ্ছা তোমাদেরকে আগে একটা প্রবাবিলিটির ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন দেখাই। এটা পরীক্ষায় আসবে না, বাট এটা যদি দেখানো যায়। ধরো এখানে যদি এটা হচ্ছে খুব উইয়ার্ড একটা ওয়ে অফ পাই ডিটারমিনেশন, পাইয়ের ভ্যালু বের করার খুব উইয়ার্ড একটা ওয়ে। এটার উপর বেস করে এই পাই ডিটারমিনেশন এই প্রসেসটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এটা ইউজ করে অনেক সময় পাইয়ের ভ্যালু বের করাও হয়। সো তোমার কাছে যদি ধরো একটা a/a/a/a একটা স্কোয়ার থাকে, আর তুমি যদি সেটার ভিতরে একটা ইনার সার্কেল আঁকো, এরকম একটা ইনার সার্কেল আঁকো, সেটার রেডিয়াস তাহলে a/2। এখন তোমার কাছে যদি কিছু ছোট ধরো ইয়া থাকে, বাটন থাকে, বা যে কোনো কিছু এনিথিং স্মল, ধরো ছোট চুমকি থাকতে পারে, অথবা বাটন, অথবা ধরো যে কোনো ছোট কিছু, অনেকগুলো যদি থাকে, সেটাকে যদি তুমি র্যান্ডমলি এই স্কোয়ারের উপরে ফালাও, এমনভাবে ফালাবা যাতে ওইটা স্কোয়ারের বাইরে না যায়। এখানে যদি খুব র্যান্ডমলি তুমি এগুলাকে এটার উপর ফালাও, এই স্কোয়ারটার উপর ফালাও, তখন এই ভিতরের সার্কেলে মানে সব, তখন আমার এখানে একটা জিনিস চিন্তা করে দেখো যে এই ভিতরের সার্কেলে মানে যে কোনো একটা বাটন ভিতরের সার্কেলে পড়ার প্রবাবিলিটি কত। ওকে, আমার কাছে যদি কয়েকটা এরকম থাকে, বাটন থাকে, তাদের মধ্যে যে কোনো একটার ব্যাপারে যদি চিন্তা করি, সেটা ভিতরের সার্কেলে পড়ার প্রবাবিলিটিটা কত। ওকে, সো সেটা ভিতরের সার্কেলে পাওয়ার প্রবাবিলিটি এরকম যে এখানে অ্যাকচুয়ালি এরিয়া বেসড প্রবাবিলিটি হবে। ভিতরের এরিয়া হচ্ছে আমার ফিজিবল এরিয়া, সেটা হচ্ছে এই সার্কেলটার এরিয়া হচ্ছে এটার রেডিয়াস a/2, সো এটার এরিয়া হচ্ছে πa/2 স্কোয়ার, আর টোটাল এরিয়া হচ্ছে এই পুরো স্কোয়ারটা, দ্যাট ইজ a স্কোয়ার। সো এখান থেকে πa²/4 আর হচ্ছে a স্কোয়ার, সো π/4। মানে ভিতরের একটা সার্কেলে একটা বাটন পড়ার প্রবাবিলিটি হচ্ছে π/4। ওকে, এখন প্রবাবিলিটি ক্যালকুলেট না করে আমরা যেটা করতে পারি যে আমরা যদি একসাথে অনেকগুলো, মানে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কী বোঝায়, তুমি যদি একটা এক্সপেরিমেন্ট ওভার অ্যান্ড ওভার বারবার করতে থাকো, অনেকবার করতে থাকো, তোমার রেজাল্টটা ওইটার কাছাকাছি আসবে। সো তুমি যদি একসাথে অনেকগুলো বাটন এখানে যদি ফালাও, অ্যান্ড দেন তুমি যদি ভিতরে কয়টা বাটন পড়ছে সার্কেলের ভিতরে সেটাকে কাউন্ট করো। ধরো তুমি 30টা নিছিলা, তার মধ্যে থেকে দেখলা যে এটার ভিতরে কয়টা পড়ছে সেটা কাউন্ট করলা, আর ওভারঅল কয়টা বাটন নিছিলা, মানে ওভারঅল কয়টা বাটন ছিল তোমার কাছে সেইটা তুমি আগে থেকেই জানো। দেন ওই দুইটার যদি রেশিও নাও, সেটা সমানই কত আসবে, π/4। ওকে, কারণ প্রবাবিলিটির এসেন্সটাই এটা যে একটা এক্সপেরিমেন্ট যদি অনেক ব্রডার ডেটা সেট নিয়ে করা হয়, তখন আমার ফিজিবল রেজাল্ট কয়টা আসবে। ওকে, এটাই অ্যাকচুয়ালি প্রবাবিলিটি বোঝায়। সো আমরা যদি এখানে ওই যে সবগুলো বাটনের মধ্যে কয়টা সার্কেলের মধ্যে আছে সেটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে রেশিও নেই, সেই রেশিওটাও π/4 আসবে। সো ধরো তুমি এখানে nটা বাটন নিছিলা, তার মধ্যে সার্কেলের মধ্যে পড়ছে bটা, তার মানে b/n = π/4। সো π = কত, 4b/n। সো তুমি বাসায় এটা করে দেখতে পারো যে এরকম একটা স্কোয়ারের মধ্যে একটা সার্কেল ড্র করে কয়েকটা উপর থেকে ফালাও,
বাটন বা ছোট টাইনি কিছু ফালাও, সবসময় যে পায়ের ভ্যালুর কাছাকাছি আসবে তা না, অনেকবার করলে এটা পায়ের ভ্যালুর কাছাকাছি আসবে। মানে তুমি যদি পারফেক্টলি র্যান্ডমনেসটা ইয়া করতে পারো, মানে পায়ের ভ্যালু আসবে না ডিরেক্ট, পায়ের ভ্যালু অ্যাটলিস্ট কাছাকাছি একটা ভ্যালু আসবে। ওকে, সো ওই ভিতরে কয়টা আছে সেটা ক্যালকুলেট করো, সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, দেন n দিয়ে ডিভাইড করো। ওকে, প্রবাবিলিটি এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে তোমার ইয়া মানে এরকম ইয়ে বের করার ক্ষেত্রে আর কি, তোমরা পরে শিখবে এগুলো। আচ্ছা, সো দেখো 6 এ নাম্বারে কি বলছে, there are 3 children in a family, one of them is at least a boy, find the probability that there are 2 boys in the family। একটা ফ্যামিলিতে 3টা চিলড্রেন, সো at least একজন বয়, এটা আমি জানি। find the probability that there are 2 boys in the family। so there are 2 boys in the family মানে এরকম যে 2টা ছেলে একটা মেয়ে, এটার প্রবাবিলিটি বের করতে বলছে। ক্লিয়ার? আর ওই ফ্যামিলিতে অ্যাটলিস্ট একজন বয়, সেটা আমি জানি। আচ্ছা, কোশ্চেনটা একটু কেমন জানবো, ওয়ান অফ দেম ইজ অ্যাটলিস্ট আ বয়, মানে ওদের ফ্যামিলিতে এরকম হইতে পারে যে বয় অ্যাটলিস্ট একজন বয়, সো বয় গার্ল গার্ল, বয় বয় গার্ল, মানে একটা ছেলে 2টা মেয়ে, অথবা 2টা ছেলে একটা মেয়ে, অথবা 3টাই ছেলে, এই টাইপের হইতে পারে, রাইট? এর বাইরে তো আর কোনো কেস নেই যে একটা ছেলে 2টা মেয়ে হইতে পারে, অথবা 2টা ছেলে একটা মেয়ে হইতে পারে, অথবা 3টাই ছেলে হইতে পারে, যেটা অ্যাটলিস্ট এ বয় বলছে। ওকে, মানে 3টাই মেয়ে হবে না, কারণ যেহেতু বলছে অ্যাটলিস্ট একটা ছেলে, তাই 3টাই মেয়ে হইতে পারবে না। এখন বলছে যে প্রবাবিলিটি কত যে 2টা ছেলে একটা মেয়ে থাকবে। সো আমার ফিজিবল ইভেন্ট হচ্ছে জাস্ট এইটা, আর ওভারঅল ইভেন্ট হচ্ছে, আচ্ছা এখানে তো অ্যাকচুয়ালি আরও কেস হয়, কারণ আমরা তো এখানে ওদের এইজ দিয়ে তো চিন্তা করা উচিত, 3জন তো সেম এজের না, সরি 3টা মানুষ তো আলাদা আলাদা, রাইট? সো এরকম চিন্তা করতে পারো যে ধরো যে এল্ডার, এটা হচ্ছে এল্ডার, এটা হচ্ছে মিডিয়াম যে, আর যে ইয়াঙ্গার। ওকে, সো যে ইয়াঙ্গেস্ট সেইটা, সো প্রথমজন ছেলে হতে পারে, পরের জনও ছেলে হতে পারে, পরের জনও ছেলে হতে পারে, এটা হচ্ছে কেস 1। দেন প্রথমজন ছেলে হতে পারে, পরেরটা মেয়ে, তারপরেরটা মেয়ে, সরি প্রথমটা ছেলে, পরেরটাও ছেলে, তারপরেরটা মেয়ে, আর প্রথমটা ছেলে, তারপরেরটা মেয়ে, তারপরেরটা ছেলে, আর তোমার 4 নাম্বার ছেলে, তার পরেরটা মেয়ে, তারপরেরটাও মেয়ে। সো এরকম অ্যাকচুয়ালি 7টা কেস হবে, দেখবা প্রথমে মেয়ে, তারপর ছেলে, তারপর ছেলে, তারপর প্রথমে মেয়ে, পরেরটাও মেয়ে, তারপর একটা তোমার ছেলে। আর কোনো কেস কি হয়? জিবিজি, ওই কেসটা তো লেখি নাই না, এখানে কোনোটা 2বার লিখছি মেবি, দাও এরকমও হয়, জি বি জি, এটা হইতে পারে। আর আচ্ছা, এইভাবে চিন্তা করার অ্যাকচুয়ালি অনেক, হ্যাঁ 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 আমি ওই পারমুটেশন দিয়ে করবো। এখন এইভাবে চিন্তা করলে অনেক ঝামেলা হবে। সো এখানে যেটা বলছে যে অ্যাটলিস্ট একটা ছেলে আছে, আর বাকি 2টা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তো তার মধ্যে ইয়া কত? আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও, টাইম শেষ। আচ্ছা দেখো, এখানে দেখো যে অ্যাটলিস্ট একটা ছেলে থাকার প্রবাবিলিটি, ওকে সরি অ্যাটলিস্ট একটা ছেলে আছে এটা বলে দিলাম, আর তার মানে এই মানে এরকম 3টা বক্স দিয়ে চিন্তা করো, তোমার কাছে একটা ছেলে আসেই, ওকে অ্যাটলিস্ট একটা ছেলে আসে। এবার সেই ছেলেটাকে এই 3টা জায়গার যে কোনো এক জায়গায় বসাই দাও। কয়ভাবে বসানো যায়? 3 জায়গায়, 3টা ওয়েতে। তো ধরো ওকে তুমি যে কোনো একটা জায়গায় ফিক্স করলা, ওকে ধরো এই মাঝের জায়গাটায় ফিক্স করছো, এই জায়গাটায়। তো বাকি 2 জায়গায় এখন কয়ভাবে ছেলে মেয়ে দিয়ে ফিল আপ করা যায়? সো তোমার কাছে দুইটা জিনিস আছে, বয় আর গার্ল আছে। সো এখানে 2টা অপশন, এখানে 2টা অপশন, সো 2 × 2। সো এটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ ইভেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ইভেন্ট। আর
এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, বাট এখানে একটা ঝামেলা আছে। দাঁড়াও, এইভাবে চিন্তা করলে অ্যাকচুয়ালি এটা হবে না, কারণ ছেলে মেয়েগুলো আসলে আলাদা আলাদা। এটা তো ইয়েস নো না। দাঁড়াও, এভাবে চিন্তা করলে হবে না, আমি একটু নিজে চিন্তা করে নিতে হবে। 3টা বক্স, তার মধ্যে অ্যাটলিস্ট একটা ছেলে আছে, আর ধরো এটা হচ্ছে বয় 1, এটা হচ্ছে বয় 2, এটা হচ্ছে বয় 3। তো অ্যাটলিস্ট, আচ্ছা, অ্যাটলিস্ট একটা ছেলে আছে। সো 3টা পজিশনের যে কোনো একটা ছেলে হবে। মানে এখানে পজিশন বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে এল্ডেস্ট, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে ইয়াংগেস্ট। ওকে, সো 3জনের মধ্যে অ্যাটলিস্ট একটা ছেলে, তার মানে আমার টোটাল পারমুটেশন কয়টা হইতে পারে? তো আমাদের হচ্ছে এরকম যে আমার কাছে প্রত্যেকটা পজিশনের জন্য বয় অর গার্ল আছে, বয় অর গার্ল, বয় অর গার্ল। ওকে, সো আমার টোটাল চয়েস হতে পারে 2, প্রত্যেকটার জন্য 2টা করে, সো 2 কিউব। সো এটা হচ্ছে আমার যে কোনো জায়গায় ছেলে অর মেয়ে এরকম থাকবে। আর সেখানে আবার আরেকটা ব্যাপার আছে যে আমাদের ধরো এখানে একটা ছেলে বসলো, এখানে একটা মেয়ে বসলো, আর এখানে একটা মেয়ে বসলো। আচ্ছা, এখানে আমি কিছু একটা মিস আউট করতেছি, একটু দাঁড়াও, একটু চিন্তা করে নিই। There are 3 children in a family and one of them is at least a boy. Find the probability that there are 2 boys in the family. At least one boy, সে একটা ছেলে থাকবেই, আর অন্য দুটা ছেলে অথবা মেয়ে। এটাকে B1 লিখলাম, এটাকে B2 আর G2 লিখলাম, এটাকে B3 G3 লিখলাম। তাহলে there are 2 boys in the family. সো এদেরকে কয়ভাবে সাজানো যায়? B1 অবশ্যই থাকবেই কোনো একটা জায়গায়, সো 3টা অপশন। আর B2 G2, B3 G3, 4টাকে 2 জায়গায় সাজানো যায় 4p2 ওয়েতে। ওকে, এটা হচ্ছে আমার টোটাল ইভেন্ট, আমি একটু নিজে বুঝে নিই। তারও আর 2টা ছেলে থাকবে, সো 2টা ছেলেই থাকবে। এটার প্রবাবিলিটি, 2টা ছেলে একটা মেয়ে থাকবে আর কি, এটার প্রবাবিলিটি কত? সো 2টা ছেলে একটা মেয়ে, এটাকে সাজানো যায় কয়ভাবে? 3টা জিনিস, সো 3 ফ্যাক্টোরিয়াল, 3জন থেকে ডিফারেন্ট। ওকে, সো 6/3 ইন্টু 12। আচ্ছা, এটা হচ্ছে না আমার, অ্যান্সারটা ঠিক আছে, বাট আমি এটা ধরতে পারতেছি না। There are 3 children in a family and one of them is at least a boy. Find the probability that there are 2 boys in the family. কি কি কেস হতে পারে? বয় বয় গার্ল, তারপর বয় 3টাই ছেলে হতে পারে, আচ্ছা, বয় বিবিজি, বিবিবি, বিবিজি, তারপর বিজিবি, বিজিজি, তারপর জিবিবি, জিবি জি, জিজিবি, আর জিজিজি। 8টা। ওকে, সো এই হচ্ছে আমার 8টা কেস। বলছে অ্যাটলিস্ট একটা ছেলে থাকবেই, তার মানে যেই কেসটায় 3টাই মেয়ে সেইটা বাদ। যেই কেসটায় যে 3টাই মেয়ে আছে এটা আমরা বাদ দিয়ে দিব। সো আমার টোটাল তাহলে স্যাম্পল স্পেস কয়টা? 7টা। ইভেন্ট হচ্ছে টোটাল 7টা। আর ফিজিবল কয়টা? যে 2টাই ছেলে থাকবে সেটার হচ্ছে এখানে আছে, এখানে 2টা ছেলে আছে, এখানে 2টা ছেলে আছে, সো 3টা, সো 3/7। আমি অনেক টাফ করে চিন্তা করতেছিলাম, এটাই। ওকে, 16-এ বি নাম্বার, এই পুরো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ভালো ম্যাথগুলোর একটা। এটা দেখো,
a team consisting of at least one male student out of 5, at least one female student out of 3, and at least one teacher out of 2 is to be formed. Find the probability that the team contains at least 4 male students, at best 2 female students, and 2 teachers. So এখানে কিছু মেল স্টুডেন্ট আছে কয়জন? টোটাল 5. কিছু ফিমেল স্টুডেন্ট আছে কয়জন? 3. আর টিচার আছে 2 জন। তাদের মধ্যে থেকে একটা টিম ফর্ম করতে হবে। সেই টিম ফর্মেশনটা কীরকম করতে হবে বলে দিচ্ছে। অ্যাটলিস্ট একটা মেল থাকবে 5 জন থেকে, 1 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, বাট অ্যাটলিস্ট 1 জন থাকবেই। অ্যাটলিস্ট একটা ফিমেল থাকবে, মানে 1 অথবা 2 অথবা 3। আর অ্যাটলিস্ট একটা টিচার থাকবে, মানে 1জন টিচারও থাকতে পারে, 2টা টিচারও থাকতে পারে। আর প্রবাবিলিটি বের করতে বলছে যে সেই যে টিমটা তুমি বানাবা, এরকম যত পসিবল টিম হয় তার মধ্যে মানে ওই টিমটাতে 4টা অ্যাটলিস্ট মেল স্টুডেন্ট, 2টা হাইয়েস্ট 2 জন ফিমেল স্টুডেন্ট, আর 2টাই টিচার থাকবে। এটার প্রবাবিলিটি কত? সো আমরা আগে বের করি টোটাল নাম্বার অফ ইভেন্ট কয়টা হইতে পারে, এখানে টোটাল কতভাবে অ্যারেঞ্জমেন্টটা হয়। সবার থেকেই অ্যাটলিস্ট একটা করে নিতে হবে, সবার থেকেই অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান, এরকম করে টিম কয়টা ফর্ম করা যায়, পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ। সো দেখো আমার কাছে মেইল আছে 5 জন। ওকে, সবার জন্য অপশন হচ্ছে যে আমি তাকে ইনক্লুড করব অথবা করব না। 2 to the power 5, মানে ইদার ইয়েস অর নো, ইয়েস ইনক্লুড হিম অর নট। সো 2 to the power 5, বাট বলছে অ্যাটলিস্ট 1 জন থাকবেই মেইল। তার মানে সবাইকে যদি নো বলে দাও যে নো তুমি ইনক্লুডেড না, সবাই 5 জনকেই নো বললে তো কোনো মেইল আসতেছে না। সো আমরা এখানে 1 মাইনাস করব। সো এই হচ্ছে নাম্বার অফ চুজিং অ্যাটলিস্ট 1 মেল। তারপর 3 জন ফিমেল, সেখানেও এটা 2 to the power 3 minus 1। আর অ্যাটলিস্ট 1 জন টিচার, 2 স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ টিম ফর্মেশন। ওকে, এটা আমার টোটাল নাম্বার অফ ইভেন্ট। আর আমার ফিজিবল ইভেন্টের নাম্বারটা বের করি। বলছে যে ওই টিমটায় 4টা মেল স্টুডেন্ট থাকতে হবে। সো সেইটা কয়ভাবে করা যায়? অ্যাটলিস্ট 4টা মেল স্টুডেন্ট। সো অ্যাটলিস্ট 4টা মানে 5 জন থেকে আমি 4 জন চুজ করতে পারি, আর 5 জন থেকে আমি 5 জনই চুজ করতে পারি, অ্যাটলিস্ট যেহেতু বলছি। এখানে এই যে 2 to the power 5 minus 1কে কিন্তু এভাবে লেখা যায়। আমি এটা আগেও বলছিলাম যেটা কিন্তু যে 5 জন থেকে 1 জন চুজ করছে, অ্যাটলিস্ট যেহেতু বলছে। সো 1 জন और 2 জন চুজ করো, और 3 জন চুজ করো, और 4 জন চুজ করো, और 5 জন চুজ করো। সেম কিন্তু এটা কিন্তু সেম। ক্লিয়ার? আচ্ছা, তো এটা বাইনোমিয়াল থেকে আসছে আর কি। সো এই হচ্ছে মানে অনেক সময় বাইনোমিয়াল দিয়ে ডিরেক্ট এই 2 to the power দিয়ে চিন্তা করা ইজি, অনেক সময় জাস্ট এই সি দিয়ে চিন্তা করাটা ইজি। ক্লিয়ার? সো অ্যাটলিস্ট 4 জন মেল থাকবে, আর বলছে অ্যাট বেস্ট 2 জন ফিমেল থাকবে। অ্যাট বেস্ট মানে ইদার 0টা ফিমেল থাকবে। এখন 0টা ফিমেল কি থাকা পসিবল? কখনো না, কারণ মেইন টিম ফরমেশনে তো আমরা দেখে আসছি অ্যাটলিস্ট একটা ফিমেল থাকবেই, অ্যাটলিস্ট একটা ফিমেল থাকবেই, রাইট? সো তার মানে একটা ফিমেল থাকতে পারে আর 2টা ফিমেল থাকতে পারে, এর বেশি না। লোয়েস্ট 1 জন আর হাইয়েস্ট 2 জন, ঠিক আছে? এইটা হইতে পারে। আর বলছে যে 2 জন টিচার থাকবে, যে মানে এক্স্যাক্টলি 2টা টিচারই থাকবে। সো 2 জন টিচার থেকে 2 জনকে নেওয়া যায় তো একভাবেই, মানে 2c2। সো এই 2টা রেশিও নিবা, মানে এইটা এই যে রাইট সাইড ডিভাইডেড বাই লেফট সাইড, তাহলেই অ্যান্সার চলে আসবে 12/217। সো একটু ওয়েট, আমার একটা কল আসছে। আচ্ছা দেখো, সো এই ম্যাথটাতে এই যে ফার্স্টে আমরা টোটাল নাম্বার অফ বের করছি, আর দেন ফিজিবল নাম্বার অফ ইভেন্টস বের করছি, দেন 2টা রেশিও আছে। প্রবাবিলিটি আইডিয়াটা সবসময় এরকম। ওকে, এর পরের ম্যাথে যাই। Write down the sample space of 2 dice thrown simultaneously if the reading of first dice is equal to x and the reading of second dice is equal to y. Find the probabilities of x equals y, x equals to y, মানে এই probability গুলো বের করতে বলছে। দেখো তো ফার্স্ট ডাইসে x পাচ্ছি আর পরেরটায় y। ওকে, সো 2টা সমান সমান আসার probability কত?
সো চিন্তা করো যে ফার্স্ট ডাইসে কী রেজাল্ট আসতে পারে 1 2 3 4 5 6, সেকেন্ডটাতে 1 2 3 4 5 6 আসতে পারে। সো এরকম হতে পারে যে ফার্স্টেরটাও 1 পরেরটাও 1, মানে সেকেন্ড ডাইসেও 1, অথবা ফার্স্টেরটায় 2 পরেরটায় 2, মানে এইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। সো ফার্স্টেরটায় 1 পাওয়ার প্রবাবিলিটি 1/6 আর সেকেন্ডটায় 1 পাওয়ার প্রবাবিলিটি 1/6। সো সিমিলারলি 2 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6 আবার 1/6। সো এইভাবে 6 পর্যন্ত প্রত্যেকটাই 1/6 ইন্টু 1/6। সো টোটাল অ্যান্সার হচ্ছে 6, মানে এগুলো সব কি অ্যাড হবে, রাইট? সো আমার টোটাল অ্যান্সার হবে 1/6 ইন্টু 1/36, দ্যাট ইজ 1/6। তারপর সেকেন্ডটা হচ্ছে যে ফার্স্টের ডাইসে সেকেন্ডটার ডাবল নাম্বার আসবে। তো সেটা কয়ভাবে করা যায় দেখো। সো ধরো সেকেন্ডটায় যদি 1 আসে তাহলে ফার্স্টেরটায় 2 আসতে হবে, সেকেন্ডটায় যদি 2 আসে ফার্স্টেরটায় 4 আসবে, সেকেন্ডটায় যদি 3 আসে ফার্স্টেরটায় 6 আসবে, বাট এরপরে তো আর পসিবল না, 4 আসলে 8 তো আসা পসিবল না। সো এই কয়টা হচ্ছে আমাদের ইভেন্ট, ফিজিবল ইভেন্ট। সো এইটার প্রবাবিলিটি কত, 2 পাওয়ার প্রবাবিলিটি কত, প্রথমটায় 1/6 আর এটা 1/6, প্রথমটায় 4 আর পরেরটায় 2 পাওয়ার প্রবাবিলিটি 1/6 ইন্টু 1/6, 1/6 ইন্টু 1/6। সো ওভারঅল 1/12, তিনটা অ্যাড করবা শেষ। আবার দুইটার সামেশন গ্রেটার দ্যান ইকুয়াল 7 হবে, এটার প্রবাবিলিটি কত? সো চিন্তা করে দেখো, ফার্স্টের ডাইসে যদি 1 আসে তাহলে সেকেন্ড ডাইসে অবশ্যই 6ই আসতে হবে, আদারওয়াইজ 7-এর থেকে ছোট নাম্বার চলে আসবে। ফার্স্টেরটায় যদি 2 আসে তাহলে সেকেন্ডটায় 5 আসলেও হয়, তাহলে 7 আসবে, সেকেন্ডটায় 6 আসলেও হয়, তাহলে 8 আসবে, গ্রেটার দ্যান ইকুয়াল যেহেতু বলছে। আবার দেখো 3 এর জন্য 4 আসলে হয়, 5 আসলে হয়, 6 আসলে হয়, মানে ফার্স্টেরটায় যদি 3 আসে তাহলে পরেরটায় 4, ফার্স্টেরটায় যদি 3 আসে পরেরটায় 5, ফার্স্টেরটায় 3 অ্যান্ড সেকেন্ডটায় 6 আসলেও সামেশনটা 7 থেকে বড়ই হবে, বড় বা সমান হবে। তো চিন্তা করো 1 এর সাথে 1 জন, 2 এর সাথে 2 জন, 3 এর সাথে 3 জন, 4 এর সাথে 4 জন, 5 এর সাথে 5 জন, 6 এর সাথে 6 জন, এরকম। সো ঘটনাটা এরকম যে আসলে ফার্স্টের ডাইসের মানে এখানে আমার তাহলে ফিজিবল ইভেন্ট তাহলে কয়টা, যখন 1 এর সাথে 1, 2 এর সাথে 2, মানে 2 ওয়ালা ইভেন্ট আছে 2টা, এটা আছে 1, এটা আছে 2, এটা আছে 3, এরকম। তার মানে আমার টোটাল ফিজিবল ইভেন্ট হচ্ছে 1 + 2 + 3 + 4 + 5 + 6। ওকে, এই কয়টা ইভেন্টে আমার সামেশনটা গ্রেটার দেন 7 আসে, গ্রেটার দেন ইকুয়াল টু 7 আসে। আর টোটাল কতগুলো রেজাল্ট আসতে পারে, প্রত্যেকটা ডাইসের 6টা করে নাম্বার, তো প্রথমটায় 6টা রেজাল্ট আসতে পারে, পরেরটায় 6টা। সো 6 6 36 হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ রেজাল্টস। সো এখান থেকে আমরা পাবো 21/36, দ্যাট ইজ 7/12। এটা কিন্তু আবার ওই যে আমরা ম্যানুয়ালি এক একটার প্রবাবিলিটি অ্যাড করে করিনি, এটাকে চিন্তা করছি এভাবে যে এরকম কয়টা সামেশন আমার ফিজিবল, টোটাল এই কয়টা, রাইট? যেমন এই 1, এই 2, দেন এরকম 3, সো টোটাল এরকম 1 + 2 + 3 6 পর্যন্ত 21টা কেসে সামেশনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7। আর টোটাল কতগুলো সামেশন হতে পারে, মানে টোটাল এই প্লাস সাইনের পাশে কয়ভাবে নাম্বারগুলো লিখতে পারে। প্রথম ডাইসে 6টা রেজাল্ট আসতে পারে, পরেরটায় 6টা, সো 6 6 36, সো এটাই আমাদের আনসার। আর ইকুয়াল টু 7-এর জন্য প্রত্যেকের জন্য তখন আর একটা করেই অপশন, 2 এর সাথে শুধু 5 যোগ করলেই 7 হয়, 3 এর সাথে 4 যোগ করলেই 7 হয়, 5 এর সাথে 4 এর সাথে 3 অ্যাড করলেই 7 হয়, 5 এর সাথে 2 আর 6 এর সাথে 1। মানে এখানে প্রথমটা হচ্ছে ফার্স্ট ডাইসের নাম্বার। সো আমার ফিজিবল ইভেন্ট এখন টোটাল অ্যাকচুয়ালি 6টা, রাইট? আর টোটাল নাম্বার অফ রেজাল্ট তো 36 জানোই, সো 1/6। এরপর 20-র এ নাম্বার, এগুলো বাসায় কইরো, মাঝখানেরগুলো 20-র এ। এতে কি বলছে দেখো, এ ডাইস ইজ টাইড উইথ আ পিস অফ স্ট্রিং so that the probability of the happening of even number is twice that of the
হ্যাপেনিং অফ অ্যান অড নাম্বার। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে নর্মালি একটা ডাইস হচ্ছে কি আনবায়াসড, রাইট? মানে সবার আসার প্রবাবিলিটি হচ্ছে 1/6 করে, বাট এই ডাইসটাকে আমরা একটু বায়াসড করছি, মানে এটা একটা বায়াসড ডাইস। কীভাবে? ওইটার সাথে একটু সুতা পেঁচাইছি যাতে ও একটা সাইড একটু ভারী হয়। সো তখন দেখা গেছে যে এটা বায়াসড করার কারণে ইভেন নাম্বার আসার প্রবাবিলিটিটা অড নাম্বার আসার প্রবাবিলিটি থেকে ডাবল হয়ে গেছে। মানে ইন্টারেস্টিংলি ইভেন নাম্বার এখন বেশি বেশি আসে। সো এখন বলছে ইফ এ বি দ্য ইভেন্ট হ্যাপেনিং লেস দ্যান 4 ফর টসিং ওয়ান্স ফাইন্ড পি অফ এ। মানে এ যদি একটা ইভেন্ট হয়, যেটা বলতে বোঝায় যে 4 থেকে কম নাম্বার আসার প্রবাবিলিটি কত, মানে 4 থেকে কম নাম্বার আসার ইভেন্টটাকে আমরা বললাম এ, তাহলে সেটার প্রবাবিলিটি কত, বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো যে তাহলে আগে সবার প্রবাবিলিটি, একটা ডাইসে থাকে 6টা নাম্বার, সবার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি থাকে 1/6 করে। এখন বলছে যে একটা ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি অড নাম্বার থেকে ডাবল, অড নাম্বার আসার যে টোটাল প্রবাবিলিটি সেটা থেকে ডাবল। আচ্ছা, একটু চিন্তা করো, দেখো একটা ডাইসে ইভেন নাম্বার আসার নর্মাল প্রবাবিলিটি কত? হাফ, মানে 3/6, 3টা ইভেন আর 6টা হচ্ছে টোটাল নাম্বার, সো হাফ। আর নর্মালি অড আসার প্রবাবিলিটি কত? হাফ। এখন বলছে যে এখন আর ওইটা ওরকম নাই, এখন বলছে ইভেন আসার প্রবাবিলিটিটা অডের ডাবল, মানে তার মানে এখন probability of even is equal to 2 into probability of odd। আর আমরা এটাও জানি যে টোটাল ইভেন নাম্বার আসার আর অড নাম্বার আসার প্রবাবিলিটিটা কিন্তু 1, কারণ এটাই আমার টোটাল ইভেন্ট। সো এখান থেকে কি লেখা যায়? সো এখান থেকে লেখা যায় probability of odd হচ্ছে 1/3, আর তার মানে probability of even হচ্ছে এখন 2/3। মানে কোনো একটা ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি 2/3 আর অড নাম্বার আসার প্রবাবিলিটি 1/3। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের প্রবাবিলিটিগুলো কত কত চিন্তা করে দেখি। যে তাহলে এই অড নাম্বারটা ও ইন টোটাল এই 1, 3 আর 5 যে কোনো একটা আসার প্রবাবিলিটি হচ্ছে 1/3। ক্লিয়ার? তাহলে এখন শুধু 1 আসার প্রবাবিলিটি কত? এই তিনজনের মধ্যে সে একজন, তার মানে এখন এটা 1/3 হয়ে যাবে 1/9, এটা 1/9, এটা 1/9। আর প্রবাবিলিটি অফ ইভেন ওভারঅল 2, 4 or 6 আসার প্রবাবিলিটি হচ্ছে 2/3। তাহলে ইন্ডিভিজুয়ালি এক একজনের হচ্ছে এখন 2/9 করে। বুঝতে পারছো? সো আমাদের টোটাল এখান থেকে আমরা তাহলে ইন্ডিভিজুয়ালি এক একজনের প্রবাবিলিটি বের করলাম। সো 4 থেকে কম নাম্বার আসার প্রবাবিলিটি কত হবে? 1 আসতে পারে, সেটার প্রবাবিলিটি 1/9, 2 আসতে পারে, সেটার প্রবাবিলিটি 2/9, 3 আসতে পারে, সেটার প্রবাবিলিটি 1/9, আর 4 তো আসবে না, 4 থেকে কম বলছে, সো এটার অ্যান্সার হচ্ছে 4/9। ক্লিয়ার? আরেকটা ওয়েতে এটা চিন্তা করা যায়, আরেকটা সুন্দর ওয়েতে, যদি তোমার কাছে এটা টাফ লাগে, আরেকটা ওয়েতে এটাকে চিন্তা করতে পারো। যে বলছে যে এখন ইভেন নাম্বার আসার প্রবাবিলিটিটা অড থেকে বেশি, মানে ইভেন একটু বেশি বেশি আসে, একবার অড আসলে 2বার ইভেন আসে, তার মানে ইভেনগুলো এখন ডাবল আছে। তুমি চিন্তা করো যে এটা একটা উইয়ার্ড শেপের ডাইস, যেটার কিনা প্রত্যেকটা ইভেন নাম্বার 2বার করে আছে। সো 1, 2 মানে 1 আছে একবার, 2 আছে 2বার, 3 আছে একবার, 4 আছে 2বার, 5 আছে একবার, 6 আছে 2বার। সো এটা কিন্তু সেরকম একটা ডাইস, মানে ওই বায়াসড ডাইসটাকে এইভাবে পিকচার করা যায় যে একটা নর্মাল ডাইস যার কিনা 2 আছে 2বার, 4 আছে 2বার, 6 আছে 2বার। সো 4 থেকে কম নাম্বার কারা? এই কয়টা? 4 জন। আর টোটাল নাম্বার কয়টা? 9 জন। ওকে, সো 4/9। ক্লিয়ার? এইভাবে চিন্তা করতে পারো, এটা ইজি। এর পরেরটা খুব ইজি। এ ডাইস ইজ টসড টুয়াইস, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ 4, 5, 6 অন দ্য টপ অফ দ্য ডাইস ফর দ্য ফার্স্ট টস। ফার্স্ট টসে 4, 5, 6 আসার প্রবাবিলিটি হচ্ছে
3/6, রাইট? 3টা ফিজিবল আর টোটাল 6টা। আর সেকেন্ড টসে 1 থেকে 4 আসার প্রবাবিলিটি হচ্ছে 4/6, সো এটাই আনসার। 12/36, দ্যাট ইজ 1/3। এটা একদম এমসিকিউ কোশ্চেন। আচ্ছা, 21. 10 students of a school appear at the junior scholarship examination, assuming that all of them have equal probabilities of securing and not securing scholarship. সবাই equally brilliant. Find the probability of securing scholarship by 3 students only. Okay, আমি বললাম যে সব স্টুডেন্টগুলো ইকুয়ালি ব্রিলিয়ান্ট, সো প্রবাবিলিটি বের করো যে 10 জনের মধ্যে মাত্র 3 জন স্কলারশিপ পাইছে। ওকে, এটা আমাদেরকে বের করতে বলছে। সো এটা খুবই ইজি ম্যাথ। 10 জনের মধ্যে 3 জন, এটা অনেকভাবে চিন্তা করা যায়, আমি তোমাকে কয়েকটা ওয়ে বলবো। দেখো, চিন্তা করে দেখো, 10 জনের মধ্যে 3 জন স্কলারশিপ পাইছে। সো এটা তুমি পারমুটেশন কম্বিনেশন দিয়ে চিন্তা করতে পারো যে তার মানে 10 জনের মধ্যে 3 জনকে চুজ করা যায় 10C3 ওয়েতে, বা এইভাবে না, অ্যাকচুয়ালি জাস্ট চিন্তা করো যে এই হচ্ছে 10 জনের গ্রেড শিট বা রেজাল্ট শিট। সো স্কলারশিপ পাইলে আমি বলবো যে সেখানে ইয়েস লিখবো, আর না পাইলে লিখবো নো। ওকে, সো চিন্তা করে দেখো 10 জনের মধ্যে 3 জনের জন্য হবে ইয়েস। সো এই 3টা পজিশন কয়ভাবে চুজ করা যায়, আর 3টাই তো ওয়াই। সো আসলে 10 জন থেকে মাত্র 3টা জায়গা চুজ করলেই সেই 3টা জায়গাতে আমি ওয়াই লিখে দিব, মানে এই হচ্ছে সেই 3 জন স্টুডেন্ট যারা স্কলারশিপ পাইছে। তাহলে বাকি জায়গাগুলো অটোমেটিক্যালি কি ওরা স্কলারশিপ পায় নাই। সো 10C3 লিখতে পারো এখানে, আর 10C7 লিখলেও হয়। সো 10 জন স্টুডেন্টকে চুজ করলো যারা স্কলারশিপ পায় না। আর ওভারঅল এখানে কয়টা রেজাল্ট হইতে পারে, সবার জন্য 2টা করে রেজাল্ট, ইয়েস অর নো, ইয়েস অর নো, 2 to the power 10, রাইট? সো এটাই আমাদের অ্যান্সার, 15/128। ওকে, এইটা এই ওয়েতে চিন্তা করা যায়। আর আরেকটা ওয়েতে চিন্তা করা যায় যে তুমি আগে 10 জন স্টুডেন্ট থেকে যে কোনো 3 জনকে চুজ করে ফেলো। ওকে, এখন ওই 3 জন যে চুজ করছো 3 জনেরই স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি কত? 50-50 সবার। সো হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, 3 জন স্কলারশিপ পাইছে অ্যাট দ্য সেম টাইম। সো সেই প্রবাবিলিটিটা হচ্ছে হাফ ইন্টু হাফ টু দি পাওয়ার 3। আর বাকি 7 জনও অ্যাট দ্য সেম টাইম প্রবাবিলিটি পায় নাই, সরি স্কলারশিপ পায় নাই, সেটার প্রবাবিলিটি কত? না পাওয়ার প্রবাবিলিটিও হাফ। সো 7 জনই স্কলারশিপ পায় নাই, হাফ টু দি পাওয়ার 7, সেম রেজাল্ট। দুটা কিন্তু সেম, জাস্ট একই জিনিসকে দুইভাবে চিন্তা করা। ওকে, এখানে কয়েকটা দেখাবো, গুলো যদি আগের মতোই, আমি একটু দেখাই। ধরো 20 এ নাম্বার অফ 2, এগুলো হচ্ছে বেশি পারমুটেশন কম্বিনেশন বেসড। ওকে, আমি এখানে 20 এ নাম্বারটা, ধরো 20 এ আর এই 2 নাম্বারটা একই, 2 নাম্বারটাই দেখাই আপনার। দেখো, a number of 2 digits will be formed with the digits 2, 4, 7, 9, 3, 8. 2 ডিজিটের একটা নাম্বার বানাবো এই ডিজিটগুলো দিয়ে। If no digit is repeated in the number, what is the probability of the number to be even? So simply চিন্তা করো যে এই কয়টা ডিজিট দিয়ে তুমি কয়টা টোটাল নাম্বার বানাইতে পারো, আর এই কয়টা ডিজিট দিয়ে তুমি কয়টা 2 ডিজিটের ইভেন নাম্বার বানাইতে পারো, মানে এই কয়টা ডিজিট দিয়ে কয়টা 2 ডিজিটের নর্মাল নাম্বার বানাইতে পারো। সো সেটা ওই যে পারমুটেশন কম্বিনেশনে করছো, এই কয়টা দিয়ে 2 ডিজিটের নাম্বার বানানো যাবে কয়টা? দেখো 2, 4, 7, 9, 3, 8, আমার টোটাল ডিজিট আছে 6টা। সো 6টা থেকে 2টা নিয়ে সাজাবো, সেই হচ্ছে আমার টোটাল নাম্বার 6p2। আর কয়টা নাম্বার আছে যারা ইভেন? সো 2 ডিজিটের নাম্বার বানাইতে হবে যারা ইভেন, এই ডিজিটগুলো দিয়ে। তার মানে লাস্টের ডিজিটে ইভেন ডিজিট বসবে, 2 বসতে পারে, 4 বসতে পারে, 8 বসতে পারে, দ্যাট ইজ 3টা অপশন। আর বাকি থাকে একটা বসে গেলে বাকি থাকবে 5 জন,
5 জন এখানে বসে যেতে পারে 5টা, সো 5 3s are 15, সো আমার প্রবাবিলিটি হবে 15/6p2, ওকে, মানে 15/30 which is half. ক্লিয়ার? তাহলে অড আসার প্রবাবিলিটি কত? অড তো জাস্ট সিম্পলি এটার কমপ্লিমেন্টারিটা, মানে ওইটাও হাফ, ওকে, দুইটাই দেখাই দিলাম। এরপরে সবগুলোই কিন্তু সেম, যে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ অল দি লেটার্স অফ দি ওয়ার্ড প্রবাবিলিটি ইজ মেড। আমি এটা করে দেখাই, এখানে 3 4 সব 5 তিনটাই একই রকম, আমি সবগুলোই দেখাই দিই। দেখো, অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ অল দি লেটার্স অফ দি ওয়ার্ড প্রবাবিলিটি ইজ মেড, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ দি অ্যারেঞ্জমেন্ট অফ দি ওয়ার্ড বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ বি। ওকে, মানে প্রবাবিলিটি ওয়ার্ডটা সাজাবো, তার মধ্যে থেকে আমি যদি ধরো যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড পিক করি, সেই র্যান্ডম ওয়ার্ডটার বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ বি হওয়ার প্রবাবিলিটি কত। সো আগে বের করি যে এটা দিয়ে টোটাল কয়টা ওয়ার্ড অ্যারেঞ্জ করে বানানো যায়। এখানে পি আছে একটা, আর ও বি এ বি আই এল আই টি ওয়াই, সো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, সো টোটাল 11টা লেটার, আর সেম আছে হচ্ছে এই দুইটা আর এই দুইটা, সো 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। ক্লিয়ার? সো এই হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস। এবার কয়টা ওয়ার্ড আছে যারা বি দিয়ে স্টার্ট হয় অ্যান্ড এন্ড হয়, মানে এই লেফট সাইডে একটা বি ফিক্সড, রাইট সাইডে বি ফিক্সড, মানে দুইটা বি কেটে দিব, সো এই দুইটা বাদ। সো এই মাঝের এই কয়টাকে নিয়ে কয়টা ওয়ার্ড এই মাঝখানের জায়গায় বানানো যায়? 1 2 3 4 5 6 7 8 9, দ্যাট ইজ ওরা আছে টোটাল 9 জন, 9 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে 2 জন সেম, সো এটাই আমাদের প্রবাবিলিটি। পারমুটেশন কম্বিনেশনটাই সিম্পলি 2বার করে রেশিও নেওয়া, টোটালটা বের করা আর ফিজিবলটা বের করা। এরপর কি বলছে দেখো, অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ দি word technology is made, find the probability of the arrangement in which, একটু দাঁড়াও, হ্যাং করছি। An arrangement of all the letters of the word technology is made, find the probability that the arrangement find the probability, মানে এখানে কোশ্চেনগুলো একটু বাজেভাবে লিখছে, কোশ্চেনগুলো এইভাবে স্টেট করে যে ফাইন্ড দি প্রবাবিলিটি, যদি আমি এই সব ওয়ার্ড থেকে র্যান্ডমলি একটা ওয়ার্ড পিক করি, সেটাতে সব ভায়োলগুলো একসাথে আছে, সেইটার প্রবাবিলিটি কত। সো টেকনোলজি ওয়ার্ডটা দিয়ে টোটাল কয়টা ওয়ার্ড বানানো যায়? সো টি ই সি এইচ এন ও এল ও জি ওয়াই, সো আমার টোটাল বানানো যাবে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর কয়টা ওয়ার্ডে ভাওয়েলগুলো একসাথে, কয়টা ওয়ার্ডে ভাওয়েলগুলো একসাথে? সো ভাওয়েলগুলো যদি একসাথে থাকে তাদেরকে একটা বান্ডেল বানাবো, মানে এই যে ই ও ও, এই যে এই কয়টা একসাথে থাকবে, এই কয়টা মিলে একটা লেটার। সো আমার এখন টোটাল লেটার 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, সো 8টা লেটারকে সাজানো যায় 8 ফ্যাক্টোরিয়াল, আর তার মধ্যে আবার এই 3টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। এরপরেরটা, এ ওয়ার্ড ইজ ফর্মড উইথ দি 3 letters of the word event, find the probability that the word consisting, find the probability that if a random word is chosen from these arrangements, that word will consist of at least one e, at least একটা ই থাকবেই, এটা বের করতে বলছে। সো অ্যাটলিস্টের এই জিনিসগুলো সবসময় তুমি কমপ্লিমেন্টারি দিয়ে চিন্তা করবে। অ্যাটলিস্ট ওয়ান ই মানে আমি বের করবো যে একটাও ই থাকবে না এরকম কয়টা ওয়ার্ড আছে, সেটার প্রবাবিলিটি কত, অ্যান্ড দেন আমি 1 থেকে সাবট্রাক্ট করি। আচ্ছা, সো আমার এখানে ইভেন্ট ওয়ার্ডটা থেকে 3 লেটারের কয়টা ওয়ার্ড বানানো যায় ইন টোটাল? 3 লেটার ইন টোটাল ওয়ার্ড বানানো যায়। এখানে একটু কেস করতে হবে যে all three are different, আর প্রবাবিলিটির আগে আমি বলবো যে একটু পারমুটেশন কম্বিনেশন এক্সারসাইজগুলো আরেকবার রিভাইজ দিও,
তাহলে এটার চিন্তা করতে ইজি হবে, কারণ পারমুটেশন কম্বিনেশন এমন না যে ওইটা তুমি কোনো ফিক্সড প্রসেস করলেই হবে, এটা কিন্তু চিন্তা করে করতে হয়, সো একটু প্র্যাকটিস লাগবে। সো অল থ্রি আর ডিফারেন্ট হতে পারে, অর টু সেম ওয়ান ডিফারেন্ট হতে পারে। অল থ্রি আর ডিফারেন্ট এটা হতে পারে যদি এই চারটা নিয়ে একটা ওয়ার্ড বানাই, দ্যাট ইজ 4p3। আর টু সেম ওয়ান ডিফারেন্ট হতে পারে যে আমি এই দুইটা কে তো নিবই, মানে আমার ওই দুইটা একটা পেয়ার আছে এরকম, সো 1c1 ওইটাকে চুজ করবই, আর বাকি তিনটা থেকে যে কোনো একটা নিব, সো 3c1, দেন আমি তাদেরকে পারমুটেট করবো, দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু দুইজন সেম। সো আমার টোটাল এরকম ওয়ার্ড হবে যেগুলোতে একটাও তোমার টোটাল ওয়ার্ড হবে ইভেন্ট থেকে টোটাল 4p3 প্লাস 3 into 3 that is 9। আমি এখানে ভ্যালুগুলো লিখে দিই একবার, ওকে। টোয়েন্টি4 আর এটা হচ্ছে 9, সো টোটাল 33টা ওয়ার্ড পসিবল। আর এরকম কয়টা ওয়ার্ড আছে যে এগুলোতে কোনো নাই, মানে তোমার ক্যালকুলেশন থেকে বাদ, সো এটাও বাদ, এটাও বাদ, সো এই তিনটা লেটার দিয়ে কয়টা ওয়ার্ড বানানো যায়, 3 ফ্যাক্টোরিয়ালটা। সো আমার অ্যাটলিস্ট একটা থাকার প্রবাবিলিটি কত, 1 মাইনাস এটা, সো 1 মাইনাস 1/11, সরি 1 মাইনাস 6/33, দ্যাট ইজ এরপর যা আসে এটাই আনসার। এরপরে এটা পারবা, এ কমিটি অফ 6 is formed from 6 science students and 4 art students. Find the probability that the committee being given majority of science students in all cases. সো এই যে পারমুটেশন কম্বিনেশন এরকম করছো যে এখান থেকে কয়টা কমিটি বানানো যায়, আচ্ছা আমি এটা করি, দেখো দুটো নেই, একটু দাঁড়াও। একটু ওয়েট করো দাঁড়াও। আচ্ছা দুইটার ক্লাসটা দুইটাই নিব না, আমার অ্যাকচুয়ালি গলা ব্যথা করতেছে, আমি ওইটা রাত্রে নিব না, ঠিক আছে, বাট এই প্রবাবিলিটিটা আগে শেষ করে নিই, এটা ইম্পর্টেন্ট যেহেতু বেশি। আর বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে অলমোস্ট। প্রবাবিলিটি এই ম্যাথগুলো দেখে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, তোমাদের কি স্ট্যাট ছিল এ লেভেলে একটু বলো তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছো কখনো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, তারপর মিন ডেভিয়েশন। ও আচ্ছা, তাহলে পারবা। তারপর আমি একটু দেখাই দেবো না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কোশ্চেন আসে খুবই ছোটোখাটো। তোমরা কি স্ট্যাট প্লাস বায়োলজি দুইটাই পড়ছিলে এই লেভেলে? মানে তোমাদের কি এ লেভেলে বায়োলজি ছিল, আবার স্ট্যাটও ছিল, আর ইকোনমিক্স? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো, আমি এগুলো একটু করে দিই কারণ এগুলো ইম্পর্টেন্ট তো। আচ্ছা দেখো, a committee of 6 is formed from 6 science students and 4 art students. Find the probability that the committee being given majority of science students in all cases.
সো একটা টেবিল বানাও, সায়েন্স আর দিকে আর্টস, এখানে 6 জন 4 জন 6 জনের একটা কমিটি বানাবা। সো কয়ভাবে করা যায়, এখান থেকে 6 জন নিব, এখান থেকে 0, এখান থেকে 5, এখানে 1, এখান থেকে 4, এখান থেকে 3। আগে বের করো যে টোটাল কয়টা কমিটি বানানো যায়। 4, সরি এখানে 2, এদিকে 3, এখানে 3, এখানে 2, এখানে 4। এখান থেকে একজন নেওয়া যাবে না, কারণ আর্টসের স্টুডেন্ট আর নাই। ওকে, এখন টোটাল কয়টা কমিটি বানানো যায়, কয়ভাবে কমিটি বানানো যায় দেখো। 6C6 ইন্টু 4C0, 6C5 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 6C3 ইন্টু 4C3, 6C2 ইন্টু 4C4। এই কয়টা অ্যাড করলে আমি টোটাল নাম্বার অফ টিমস পাবো আর কমিটি পাবো। আর যেটা আমার ফিজিবল সেটা হচ্ছে, মানে এই কয়টাকে অ্যাড করবা, আর যেটা ফিজিবল সেটা হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্টরা মেজরিটি থাকবে, মানে এইখানে কিন্তু মেজরিটিটা নাই, এই কেসটাতে কিন্তু মেজরিটি নাই, 3-3। আবার এখানেও সায়েন্স কম আছে, তো এই কয়টা হচ্ছে আমার ফিজিবল ইভেন্ট। সো এই কয়টাকে অ্যাড করবা, দেন এই কয়টা অ্যাড করে আগেরটার সাথে রেশিও নিবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। আর এর পরেরটাই কি বলছে দেখো, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ আ মোবাইল নাম্বার অফ 11 ডিজিটস ইন হুইচ লাস্ট ডিজিট ইজ 0। সো 11 ডিজিটের মোবাইল নাম্বার হইতে পারে তোমার 11 ডিজিটের মোবাইল নাম্বার হইতে পারে হচ্ছে প্রত্যেকটার জন্য 10টা করে ডিজিট, 0 থেকে 9, সো 10 টু দি পাওয়ার 11, 11 বার। আর এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ মোবাইল নাম্বারস। এখানে মোবাইল নাম্বার বলতে এরকম না যে 01 সামথিং দিয়ে স্টার্ট হবে, জাস্ট নর্মাল নাম্বারের কথা বলছি। আর কয়টা লাস্টে 0 আছে, মানে লাস্ট পজিশনে 0টা ফিক্সড। ও আচ্ছা, এখানে ফার্স্ট ডিজিট 0 হওয়ার কেসটা তো হ্যান্ডেল করতে হবে। ও আচ্ছা, মোবাইল নাম্বারের ফার্স্টের ডিজিট তো 0 হইতে পারে, ওইটা সমস্যা নেই। আর লাস্টে যদি 0 ফিক্স করে ফেলো, তাহলে এই প্রথম 10টা জায়গায় 10টা ডিজিট দিয়ে ফিল আপ করা যায় কয়ভাবে, 10 টু দি পাওয়ার 10। সো অ্যান্সার হচ্ছে 1/10। ওকে, 11 ডিজিটের একটা নাম্বার, তার লাস্ট ডিজিট 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/10। আউট অফ, আচ্ছা একটু আরেকবার কানেক্ট হও তো। Out of 22 players, 2 are wicket keepers. 2 cricket teams with 11 members in each team be formed from them. Find the probability of the 2 wicket keepers being in different team. এটা কিন্তু পারমুটেশন কম্বিনেশনে ছিল। সো তুমি আগে বের করো যে 22টা প্লেয়ার থেকে 11টা মেম্বারের টোটাল 2টা টিম কয়ভাবে ক্রিয়েট করা যায়, 22C11 ওয়েতে, রাইট। যে কোনো একটা টিমের জন্য 22 জন থেকে 11 জন চুজ করে ফেললেই তো একটা টিম হয়ে গেল, আর অটোমেটিক্যালি আরেকটা টিম তো ক্রিয়েট হবেই। অথবা এইখান থেকে আরও চিন্তা করতে পারো, বাকি থাকে 11 জন, সেখান থেকে আরও 11 জনকে চুজ করলাম, 11C11 তো 1। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ টিমস। ওকে, আর ফিজিবল নাম্বার অফ টিমস কয়টা? ফিজিবল হচ্ছে যে 2টা উইকেট কিপার 2টা ডিফারেন্ট টিমে থাকবে। ওকে, তোমার 2টা যে উইকেট কিপার তারা 2টা আলাদা আলাদা টিমে থাকবে। সো আমরা 2টা উইকেট কিপারকে এখানে দাঁড়া করাইলাম, কাইন্ড অফ ওরাই এই টিমের ক্যাপ্টেন। এখন বাকি থাকে 20 জন। সেই 20 জন থেকে প্রথম 10 জনকে এইখানে চুজ করতে পারো, অ্যান্ড পরের 10 জনকে এইখানে চুজ করতে পারো। অর আচ্ছা, সো তুমি ধরো 20 জন থেকে 10 জন একটা জায়গায় চুজ করলা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডটার জন্য 10, মানে 2টা টিম, এটা একটা টিম, এটা একটা টিম। সো 20 জনের মধ্যে 10 জনকে এখানে দিয়ে দিল ফার্স্টে, আর 10 জনকে এখানে দিয়ে দিল, 20C10 অ্যান্ড 10C10। এবার এই 2টা উইকেট কিপারের কথা চিন্তা করো। 2 জন উইকেট কিপার, একজনের নাম এ আর একজনের নাম বি। সো এর কাছে 2টা অপশন আছে, সে হয় এখানে যাবে আর এখানে যাবে। সো এ যেখানে যাবে, বিকে অবশ্যই অন্যটায় যেতেই হবে। সো এখানে ওভারঅল মানে এই 2টাকে 2টা টিমে সাজানো যায় কয়ভাবে, 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো আমার অ্যান্সার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20C10 ইন্টু 10C10। ওকে, ফার্স্টে তুমি 20 জনকে
এরকম দুইটা পার্টিশন করলা, সো সেটা করা যায় এই ওয়েতে, মানে এখানে 20 জন আছে, এখানে অন্য 20 জন আছে, 10 জন, এখানে 20 জনের মধ্যে 10 জন আছে, এখানে আছে 10 জন। সো এবার এ উইকেট কিপার এখানেও যেতে পারে আর এখানেও আসতে পারে। ওকে, আর ও যেটায় যাবে বিকে অবশ্যই তার উল্টাটায় যেতে হবে। ক্লিয়ার? সো আমরা এরপর এই দুইটার জাস্ট রেশিও নেব। আর এরপর এখানে বলছে আউট অফ অল ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 50 1 is selected at random, find the probability of the number to be multiple of 3 or 5। 1 থেকে 50 মধ্যে মাল্টিপল অফ 3 আছে 50/3। এখানে একটা দেখো সাইন লিখছি এরকম, এটা মানে হচ্ছে ফ্লোর। ম্যাথমেটিক্সে এরকম ফাংশন আছে একটা, সেটাকে বলে ফ্লোর। ফ্লোর ফাংশন মানে হচ্ছে এর মধ্যে তুমি যদি একটা ডেসিমাল পয়েন্ট নাম্বার দাও, ওর থেকে মানে ওর থেকে স্মলার যে নিয়ারেস্ট ইন্টিজার আছে সেটা হচ্ছে এই ফ্লোর ফাংশনের অ্যান্সার। এই যে দাগটা মানে হচ্ছে ফ্লোর। আর আরেকটা আছে সিলিং, ধরো 5.8 এর সিলিং কত? 6। আর 5.8 এর ফ্লোর কত? 5। ফ্লোর মানে হচ্ছে ওর থেকে লোয়ার নিয়ারেস্ট ইন্টিজার, আর সিলিং মানে হচ্ছে ওর থেকে লার্জার নিয়ারেস্ট ইন্টিজার। ওকে, সো 1 থেকে 50 এর মধ্যে, মানে 1 থেকে যে কোনো নাম্বার পর্যন্ত একটা পার্টিকুলার নাম্বারের কয়টা মাল্টিপল আছে সেটা বের করা হয় ওই আপার বাউন্ডটাকে যদি 3 দিয়ে, মানে ওই নাম্বার দিয়ে ডিভাইড করে ফ্লোর নাও। ওকে, আচ্ছা, সো 1 থেকে 50 এর মধ্যে তোমার 3 এর মাল্টিপল আছে এই কয়টা। যদি বলতো 20 থেকে 50 এর মধ্যে কয়টা আছে, তাহলে তুমি আগে বের করতা 50 এর মধ্যে কয়টা আছে, মানে যেই নাম্বারের মাল্টিপল ধরো x, মানে 1 থেকে 50 এর মধ্যে কয়টা আছে আর 1 থেকে 20 এর মধ্যে কয়টা আছে, দেন দুইটাকে সাবট্র্যাক্ট করতা। এখানে একটা ঝামেলা জায়গা আছে, যদি এই 20টা ওই নাম্বারের মাল্টিপল হয় তখন আবার +1 করতে হয়। ওকে, আচ্ছা, সো এত কমপ্লেক্স আসে না, এগুলা জাস্ট জানার জন্য বললাম। সো 50/3 এটা হচ্ছে 16, আর 50/5, 5 এর মাল্টিপল আছে 10টা। ওকে, আচ্ছা, সো আমাদেরকে বলছে 3 আর 5 এর মাল্টিপল কয়টা আছে, অর প্রবাবিলিটি অফ 3 অর মানে ইউনিয়ন 5। সো প্রবাবিলিটি অফ দি নাম্বার বিং আ মাল্টিপল অফ 3 প্লাস প্রবাবিলিটি অফ দি নাম্বার বিং আ মাল্টিপল অফ 5 মাইনাস মাল্টিপল অফ বোথ অফ দেম। বোথ অফ দেম কখন হয়? যখন ওই নাম্বারটা ওদের দুজনের এলসিএম এর মাল্টিপল হয়। যেমন 3 এর মাল্টিপল হচ্ছে 45, আবার 5 এর মাল্টিপলও 45, তার মানে ও 15 এর মাল্টিপল, 3 আর 5 এর যে এলসিএম তার মাল্টিপল। সো প্রবাবিলিটি অফ 3 হচ্ছে, দেখো 3 এর মাল্টিপল আছে 16টা, সো 16/1/50 এর মধ্যে নাম্বার আছে 50টা, তারপর এটা হচ্ছে 10/50, আর 15 এর মাল্টিপল কয়টা আছে সেটা বের করে নেই তো, 3টা। সো 3 চিন্তা করে দেখো 15, 30 আর 45। ওকে, সো 3/50, সো এখানে 23/50 অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি রিলেটেড যা যা ছিল। আমি ওই যে তোমাদেরকে সার্কেলের একটাও দেখাইছিলাম, যে ওই সার্কেলের কোন পয়েন্টটা কাছে এটা কীভাবে বের করতে হয়। সো প্রবাবিলিটিতে কোথাও কোনো ধরনের আর প্রবলেম থাকবে না, আই হোপ। ওকে, আর তোমরা এই চ্যাপ্টারটা পড়বা এভাবে, বইয়ের সব এক্সাম্পল এক্সারসাইজ করবা ইচ অ্যান্ড এভরি ওয়ান, তাহলেই হবে, আর কিছুই লাগবে না। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি তোমরা বের করতেই পারো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই বা একটু ফর্মুলাগুলো দেখে দিই। আর এখানে কি কি পড়তে হবে আমি বলি। এখানে বইয়ের এক্সারসাইজ ফার্স্টের সেকশনটাই, আচ্ছা এখানে এটা নাই, আমি মানে ওইটা পিডিএফে নেই, বাট ওইটা কেতাব স্যারের বইয়ে আছে। আমি বলি এখান থেকে কী কী পড়বা। কিছু ডেফিনেশন জেনে রাখা ভালো, যেমন মিন ডেভিয়েশন কাকে বলে আমি একটু সামারি বলে দিই। যে মিন ডেভিয়েশন হচ্ছে এরকম যে তোমার কাছে যদি কিছু ডাটা থাকে, আমাদের অ্যাকচুয়ালি ন্যাশনাল কারিকুলামে মানে স্ট্যাট নেওয়াটা অপশনাল, মানে আমরা ইদার স্ট্যাট নেব অথবা বায়ো। সো আমার অ্যাকচুয়ালি বায়োলজি ছিল, স্ট্যাট নিই, বাট ম্যাথে আবার একটু হালকা স্ট্যাটিস্টিক্স থাকে, খুবই হালকা আর কি, জাস্ট একদম বেসিক জিনিসগুলো। সো মিন ডেভিয়েশন হচ্ছে এরকম যে যদি এক্স কয়েকটা নাম্বার হয়, সো সামেশন অফ অল xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে মিন ডেভিয়েশনের ফর্মুলাগুলোই জানলে হবে। আর ক্যালকুলেটরে কিন্তু স্ট্যাটের জিনিসপত্র বের করা যায়, বিশেষ করে এই ক্যালকুলেটরটা তোমাদের কাছে যেটা আছে
ওইটাতে। এটাতে কিন্তু স্ট্যাটের একটা মোড আছে, সেখান থেকে বের করা যায়। এই 6 নাম্বার, বাট আমার নিজেরও অ্যাকচুয়ালি অত বেশি মনে নেই এটা কীভাবে ইউজ করে। তো এখানে মিন ডেভিয়েশন এইভাবে বের করতে পারো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে এমডি, এটা হচ্ছে এসডি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এই যে সিগমা এক্স দিয়ে এক্সপ্রেস করে, আর এসডি দিয়ে। এটার ফর্মুলা হচ্ছে যে সামেশন অফ অল এক্সআই মাইনাস সামেশন অফ অল এক্সআই, ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি কোনটা, সামেশন অফ অল এক্সআই মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন, ওইটার আবার রুট। এটাই তো মেবি ছিল নাকি, ধরো আমি একটু দেখে নিই। স্ট্যাটের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আসে কম, কারণ এগুলো অ্যাকচুয়ালি ওই যে টেবিল করে করতে হয়, তো এগুলো অ্যাডমিশন টেস্টে দেয় না, কিন্তু এমসিকিউতে ছোটোখাটো জিনিস এরকম আসে। তো ওইগুলো আমি একটু দেখাই দিচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ এটাই, এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। সো এটাকে আবার ফার্দার একটু সিম্পলিফাই করা যায়, যে তুমি যদি সামেশনটাকে ভাঙো, এখানে এটাকে লেখা যায় এরকম, এরকম করে লেখা যায়, রাইট? স্কোয়ারের ফর্মুলাতে ভাঙাও আর সামেশনটাকে ডিস্ট্রিবিউট করে দাও। আর এক্সআই স্কোয়ার, এটা বলতে বোঝায় যে ধরো তোমার কাছে যদি মানে কিছু নাম্বার থাকে, তাদের প্রত্যেকটার স্কোয়ারের সামেশন, এটা হচ্ছে এখন অ্যাভারেজ, তো কয়েকটা নাম্বার অ্যাভারেজ তো ফিক্সড, রাইট? সো আমরা সামেশন অফ অল এক্স বার স্কোয়ার, সরি সামেশন অফ এক্স বার স্কোয়ার, এক্স বার তো মানে কয়েকটা নাম্বার অ্যাভারেজটা তো ফিক্সড, সো এটাকে কিন্তু আমরা সামেশন সাইনের বাইরে নিতে পারি। আর বাইরে নিলে এখানে থাকবে কি সামেশন অফ ওয়ান, সামেশন অফ ওয়ান মানে হচ্ছে এন, মানে সবগুলো ওয়ানকে কয়েকবার অ্যাড করলে কী পাবা, টোটাল ওই কয়টা নাম্বার পাবা এন। আর মাইনাস এখানে থাকে 2, এখানে ওই যে অ্যাভারেজটা তো কনস্ট্যান্ট, সো এটাকে তুমি এটার বাইরে নিয়ে আসতে পারো। এখানে আমি এক কাজ করি, আই এর লিমিটটা বসাই দিই, তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। এক্স বার আর এই সামেশন অফ এক্স আই ফ্রম 1 to n। এখন এটাকে ডিস্ট্রিবিউট যদি করি, এন দিয়ে ডিভাইড করে দিলে এরকম আসে। দেখো সামেশন অফ এক্স আই ফ্রম 1 to n বাই n, এটাই কিন্তু অ্যাভারেজ, তাই না? সবার সামেশন বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস, সো অ্যাভারেজ। সো এটাকে যদি সাবট্র্যাক্ট করে দাও এখান থেকে, তাহলে তুমি আলটিমেটলি কী পাবো, মাইনাস অ্যাভারেজ স্কোয়ার, সো মাইনাস এক্স বার স্কোয়ার। অর এভাবে লিখে রাখতে পারো এইটা। সো এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, ডিরাইভ করে দেখালাম। বাট ওই তোমার মেইন লাইনটা মনে থাকলেই তুমি অ্যাকচুয়ালি করতে পারবা, শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পারলেই হয়। আর এখানে এটাও জানো যে সবার যদি আবার ফ্রিকোয়েন্সি থাকে ডিফারেন্ট, তখন এই ফ্রিকোয়েন্সি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হয়, তখন এন হচ্ছে সামেশন অফ অল ফ্রিকোয়েন্সিস। আমি একটা ম্যাথ দেখাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, মানে এমসিকিউতে আসতে পারে এরকম। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে ভ্যারায়ান্স বলতে একটা টার্ম আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা এক্স, আর ভ্যারায়ান্স হচ্ছে জাস্ট এটার স্কোয়ার, জাস্ট এটা বের করে স্কোয়ার করে দিলেই হলো। সো এখানে একটা ম্যাথ দেখো, ধরো এরকম কয়েকটা নাম্বার দিচ্ছে, -2a, -a, 0, a, 2a, বললো যে ওদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে কি, যে সামেশন অফ স্কোয়ার রুট অফ সিগমা এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার। ওকে, সো সবার স্কোয়ারের সাম, সো স্কোয়ার করলে 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার
বাই এন, নাম্বার আছে 5টা, মাইনাস সবার অ্যাভারেজ, ওদের সবার অ্যাভারেজ কিন্তু 0, সবাইকে অ্যাড করে দিলে 0 আসে, সো এটা লেখার দরকার নেই। দেন এটা রুট, সো এই তো 10a² / 5 √2a, ক্লিয়ার? আর যদি তোমার ভ্যারিয়েন্স বের করতে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গায়, তাহলে তোমার এটাকে স্কোয়ার করে দিতে হবে। 2a² হচ্ছে ভ্যারিয়েন্স। আবার অনেক সময় এরকম কোশ্চেন দেয়, এগুলো সুন্দর আছে, যে ধরো ফাইন্ড দি ভ্যারিয়েন্স অফ ফার্স্ট n ইভেন ন্যাচারাল নাম্বারস, প্রথম nটা ইভেন ন্যাচারাল নাম্বারের ভ্যারিয়েন্স, মানে 2, 4, 6 ... এরকম nth ন্যাচারাল নাম্বারটা কত বলো তো? 2n+, তাই না? ফার্স্টটা হচ্ছে 2, তাহলে nthটা হচ্ছে 2n। আচ্ছা, সো এদের তোমার ভ্যারিয়েন্স বের করতে বলছে। সো আগে ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? ভ্যারিয়েন্স হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার, উইচ ইজ সামেশন অফ xi স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ xi ওভার n হোল স্কোয়ার। আচ্ছা, সামেশন অফ xi স্কোয়ার এখানে কি বোঝায়? ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের, n ইভেন ন্যাচারাল নাম্বার সামেশন। সো এটা বের করবো কীভাবে? অনেকের ডিরেক্ট ফর্মুলা মনে থাকে, বাট আমি এভাবে চিন্তা করি যে 2 + 4, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এটা টার্ম আছে nটা, তাহলে আমার টোটাল সামেশন হচ্ছে n/2, 2 × 2 প্লাস n - 1 × d, দ্যাট ইজ 2, সিরিজ সামেশন আর কি, n/2, 4 + 2n - 2, দ্যাট ইজ n × n + n + 1, n × n + 1। সো এখানে সামেশন অফ xi স্কোয়ারটাকে লেখা যায় n × n + 1, ওকে? আর নিচে এটা n মাইনাস সামেশন অফ অল xi। আচ্ছা সরি, আমি তো এটা স্কোয়ার না, এটা নর্মাল সামেশনটা বের করছি, এইটা বের করছি। আর সামেশন অফ সবার স্কোয়ার বাই n। সো স্কোয়ারটা কীভাবে চিন্তা করবা দেখো, আমি খুব ইজিলি চিন্তা করি যে এই 2 থেকে 2n পর্যন্ত সাম, ব্যাপারটা এরকম যে সব 2k সাম নিচ্ছ, যেখানে k এর ভ্যালু হচ্ছে 1 to n, স্কোয়ারের সাম নিচ্ছ, তার মানে এটা হচ্ছে 2k হোল স্কোয়ারের সাম, ওকে? সো 4 কনস্ট্যান্ট, ওটাকে সিগমা নোটেশন বাই সামেশন সাইনের বাইরে আনতে পারো। আর ফার্স্ট n ন্যাচারাল নাম্বার স্কোয়ারের সামেশনের ফর্মুলা তো মুখস্থ থাকার কথা, এটা হচ্ছে n × n + 1, 2n + 1 ডিভাইডেড বাই 6। সো এই হচ্ছে আমার ফার্স্ট n ন্যাচারাল ইভেন নাম্বারের সামেশন, ইট ইজ 2/3 n × n + 1, 2n + 1। সো এই হচ্ছে আমার সিগমা x²। দেন এই দুইটা ক্যালকুলেট করে ভ্যালু বসাও, অ্যান্সার আসবে n² - 1/3। এই ম্যাথটা খুবই কমন, অনেক আসে, রিটেনেও আসে। আবার ফার্স্ট অড ন্যাচারাল নাম্বার বললেও সেম, একদমই সেম হবে, ট্রাই করে দেখো। তারপর এখানে তোমরা বইয়ের এক্সারসাইজ 10A, কেতাব স্যারের বইয়ের এক্সারসাইজ 10A, এটার 1 করবা, 2 করবা, 5 থেকে 16 পর্যন্ত করবা, ঠিক আছে? এই কয়টা দাগায় রাখো বইতে, 1, 2 আর 5 to 16। আর 10-এর বি এর করবা সব, 10-এর বি হচ্ছে প্রবাবিলিটির পোর্শনটা আর কি, ওকে? আর এখানে সবগুলো দরকার নেই, জাস্ট এই কয়টা করলেই হবে। এখানে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, হ্যাঁ, বলছে যে ধরো দুইটা নাম্বারের মিন হচ্ছে 7 আর দুইটা নাম্বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। সো আমাদেরকে বলছে ওই দুইটা নাম্বার কত। সো আমরা অ্যাজিউম করলাম দুইটা হচ্ছে a আর b, তার মানে a অ্যাকর্ডিং টু কোশ্চেন a + b/2 হচ্ছে 7, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন a মানে দুইটার ওই যে স্কোয়ারের সামেশন বাই n, a² / b² + b²/2 মাইনাস দুইটার সামেশন বাই 2 হোল স্কোয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এখান থেকে তুমি জাস্ট ভ্যালু বসাও, সলভ করে বের করবে আর কি, a² + b², a² + b² কেও লেখা যায় a + b হোল স্কোয়ার -
twice AB, ওকে, দেন এখানে 2, দেন এখানে তো সো তুমি এখানে ভ্যালুগুলো বসাবা জাস্ট, দেন সামহাউ AB বের করে আনবা, দেন বাকি সলভ টুক তো পারবাই। AB বের করে আনবা, দেন এখান থেকে A প্লাস বি আর A মাইনাস বি এর ভ্যালু বের করবা, দেন A আর B এর ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করবা, ওকে। সো এখানে বইয়ের এই কয়টা ম্যাথ করবা, এই রিলেটেড স্ট্যাট রিলেটেড, যদিও কম আসে বাট করে ফেলবা, MCQতে আসে অবশ্য। আর তোমরা যদি ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারো আরও ভালো। আর 10-এর বিয়ের সবগুলো করবা, আর লাস্ট 5 মিনিটে আমি একটু লিনিয়ার প্রোগ্রামিংটা দেখাবো। এটা খুবই স্মল একটা টপিক, একদমই পরীক্ষায় আসে না বলা যায়, আসলেও MCQতে আসে, রিটেনে কখনোই আসে না। তোমরা কি লিনিয়ার প্রোগ্রামিং করছো কখনো আগে? এটার আইডিয়াটা খুবই সিম্পল, আমি যদি সিম্পলি এটা বুঝাই বলি, দেখো ধরো একটা কোশ্চেন নেই, ওকে, ধরো আমাদেরকে বললো যে এরকম কয়েকটা ইনইকুয়ালিটি দেওয়া আছে, একটা কোশ্চেন এটা বোঝা যাবে। দেখো কিছু ইনইকুয়ালিটি দেওয়া আছে যে x প্লাস ওয়াই লেস দ্যান 5, x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল 8, 4x প্লাস 3y গ্রেটার দ্যান ইকুয়াল 12, আর এক্স ওয়াই বোথ গ্রেটার দ্যান ইকুয়াল 0। বলে এরকম একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে, এক একটা ইনইকুয়ালিটিকে গ্রাফে প্লট করলে কি একটা রিজিয়ন আসে। তোমরা হয়তো ইনইকুয়ালিটি প্লট করতে পারো, যে ইনইকুয়ালিটি প্লট করার ওয়ে হচ্ছে যে, যেমন ধরো আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল লেস দ্যান ইকুয়াল 5টাকে প্লট করে দেখাই। এটা প্লট করার ওয়ে হচ্ছে যে ফার্স্টে এটা স্ট্রেট লাইন ভার্সনটাকে আঁকবা, ফার্স্ট এটা স্ট্রেট লাইন ভার্সনটাকে আঁকো, ওকে। দেন তোমার একটা টেস্ট করতে হয় যে যে কোনো এক সাইডে একটা র্যান্ডম পয়েন্ট নাও, এই লাইনটার ধরো আমি 0 0 নিলাম, সো এই 0 0কে এখানে বসাও, ইনইকুয়ালিটিতে বসাও, তাহলে 0 প্লাস 0 মানে এক্স ওয়াই এর জায়গায় 0 আর 0 বসাও, তাহলে 0 প্লাস 0 ইজ দ্যাট লেস দ্যান ইকুয়াল টু 5? ইয়েস, তার মানে আমার এই সাইডটা হচ্ছে ইনইকুয়ালিটির সলভ, যে এই পাশে যা আছে এটা হচ্ছে এই ইনইকুয়ালিটিটার গ্রাফ। এরকম সবগুলো ইনইকুয়ালিটি আমি ড্র করতে পারবো, ওকে। সো গ্রাফ ড্রয়িং কখনোই পরীক্ষায় আসে না, মানে অ্যাডমিশন টেস্টে, বাট MCQতেও অনেক সময় দিয়ে দেয় এটা। আমি এটা একটা গ্রাফ প্লটার দিয়ে একটু প্লট করে দেখাই। জাস্ট আইডিয়াটা বুঝতে পারলেই তুমি MCQতে যে টাইপের ম্যাথগুলো আসে এগুলো দেখতে পারবা। সো এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস 5, এই যে একটা ইনইকুয়ালিটির রিজিয়ন, শেডেড থাকে এটা। এক্স প্লাস 2y লেস দ্যান ইকুয়ালস 8, এটা আর একটা রিজিয়ন, এই ব্লু কালার, ওদের একটা ওভারল্যাপ হইতেছে, দেখছো। আর 4x প্লাস 3y গ্রেটার দ্যান ইকুয়াল 12, এটা একটা, কাজ করে দেওয়া প্রজেক্ট রিভার্স ইন্টারেস্ট, এটা একটা, আর আরেকটা হচ্ছে, আর হচ্ছে এক্সও গ্রেটার দ্যান 0, ওয়াইও গ্রেটার দ্যান 0। সো দেখো খুবই মেসড আপ একটা অবস্থা, বাট ওদের সবার কমন রিজিয়নটা কোনটা এখানে, যদি এটাকে তার থেকে একটা ছবি তুলে নিয়ে আসি, যে ওরা সবাই কমন ইন্টারসেকশনটা কোন জায়গায়, এই রিজিয়নটা দেখো সবাই মিউচুয়ালি একটা জায়গায় ওভারল্যাপ করছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি নিজেও বুঝতেছি না, দাঁড়াও, ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে, এদিকে ব্লু, আর হচ্ছে উপরে, মানে আমরা 1/1 করি, দাঁড়াও। সো এইটুক হচ্ছে আমাদের মানে এই উপরের জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন। তারপর আরেকটা দিলাম, এখন হচ্ছে এইটুক, মানে এই জায়গাটা, মানে এইটা দিলাম, এখন এইটুক মানে এই জায়গাটা, দাঁড়াও এখানে, সরি এখন এটা এই পাশে,
এই জায়গাটুকু, এটা অনেক টাফ একটু বোঝা। আর সো এইটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে কমন, সবাই ওভারল্যাপ করছে, সবার রিজিয়নটা এই জায়গায় ইন্টারসেক্ট করছে, ওভারল্যাপ করছে। ওকে, সো এটা নিজে এঁকে দেখলে বোঝা যায় ভালো। তো এখন এখানে এই যে কর্নার পয়েন্টগুলো আমরা বের করব, কিভাবে বের করবা? স্ট্রেট লাইনগুলোকে সলভ করতে হবে তোমার। এই যে এইটার সাথে এটা একবার সলভ করবা, তুমি এখানে যে কোনো একটা পয়েন্ট পাবা। তারপর এখানে আমরা ওই পয়েন্টগুলো ধরো সলভ তো নিজেরা করবো, এখানে আমি ওই পয়েন্টগুলো লিখি। পয়েন্টগুলো হচ্ছে 0, 4, 2, 3, 5, 0 আর 3, 0। কমন যে রিজিয়নটা তাদের কোঅর্ডিনেটগুলো হচ্ছে 0, 4, 0, 4, 2, 3, 5, 0 আর 3, 0। এই কয়টা হচ্ছে সবগুলো ইনইকুয়ালিটির কমন যে রিজিয়ন, বাউন্ডেড যে রিজিয়ন, সেই রিজিয়নটার কর্নার পয়েন্টগুলো। এবার তোমাকে একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকবে এরকম যে z = 2x - y। তোমাকে বলবে এই ইনইকুয়ালিটি রিজিয়নে এই অবজেক্টিভ ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত। তো তুমি যেটা করবা, এই যে কর্নার পয়েন্ট যেগুলো পাইছো, ওকে, কর্নার পয়েন্ট যেগুলো পাইছো সেইগুলোর এই এক্স ওয়াইগুলো এটাতে বসাবো, দেখবা কোনটার জন্য জি এর ভ্যালু ম্যাক্সিমাম আসে। অনেক সময় মিনিমামটা বের করতে বলে, তখন দেখবা যে এই 4টা পয়েন্ট বা যে কয়টা পয়েন্টই থাকুক, সে কোনটার জন্য মিনিমাম আসছে। সো সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, মানে কোশ্চেনে এরকম বলে যে একটা অবজেক্টিভ ফাংশন দিলাম আর এই কয়টা ইনইকুয়ালিটি দিলাম, বের করে এই ইনইকুয়ালিটিগুলোর কমন রিজিয়নে এই অবজেক্টিভ ফাংশনটা মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কত। তো তুমি ওই কর্নার পয়েন্টগুলো বের করে দেন এখানে বসাবা। এখন অ্যাডমিশন টেস্টে দেখা যায় ওরা কোশ্চেনটাই এইভাবে দিয়ে দেয়, ইনইকুয়ালিটি আর প্লট করতে বলে না। ওরা বলে যে এখানে একটা ইনইকুয়ালিটির একটা কমন কয়েকটা ইনইকুয়ালিটির একটা রিজিয়ন দেখাইছি, এই কোঅর্ডিনেটগুলো ওরা লিখে দেয় নিজেরাই, 0, 4, 2, 3, 5, 0, 3, 0। বলে যে এই ইনইকুয়ালিটি রিজিয়নে এই অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কত। তুমি জাস্ট ওই 4টা পয়েন্টকে এখানে বসাবা, বসে ভ্যালুটা বের করবা। ক্লিয়ার? এই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। সো আজকে এই পর্যন্তই। লিনিয়ার প্রোগ্রামিং প্র্যাকটিস করার দরকার নেই। কোশ্চেন ব্যাংকে কয়েকটা কোশ্চেন আছে ছোটোখাটো, ওইগুলো দেখতে পারো, বই থেকে কিছু করা লাগবে না। আর কোশ্চেন ব্যাংকে মেবি 2টা কি 3টা কোশ্চেন আছে, ওইগুলো একটু দেখো, জাস্ট একটু ট্রাই করো আর কি। আর প্রবাবিলিটিতে যেটা বললাম, ওই যে 10-এর A নাম্বারে কয়েকটা করবা, মানে যেগুলো আমি বলে দিচ্ছি, আর 10-এর B এর সবগুলো করবা। আর আজকে তাহলে রাত্রে পড়াই। তোমরা রাত্রে কয়টায় ফ্রি আসো? আচ্ছা, তাহলে আমি সন্ধ্যার দিকে পড়াবো, ঠিক আছে? আমি সন্ধ্যার দিকে পড়াই দেবো, মেবি 6টা বা 6:30। ওকে, ঠিক আছে। তাহলে ইন্ডাকশন পড়াবো, ম্যাগনেটিক ইন্ডাকশন।